আজকের অঙ্ক ক্লাসে আমরা জ্যামিতির একটা বিশেষ টপিক ডিসকাস করব, যেখানে আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্যগুলো পরপর আলোচনা করে নেব। দেখো, আমি জ্যামিতির তিনটে ক্লাস নিয়েছি। প্রথমে একটা বহুভুজ সংক্রান্ত, ত্রিভুজ সংক্রান্ত এবং সামুদ্রিক সংক্রান্ত। এই তিনটে টপিক কিন্তু এই সপ্তাহের মক টেস্টে থাকবে। আমি যারা যারা এই তিনটে ক্লাসের রেকর্ডিং এখনো পর্যন্ত পাওনি, একটু আমাকে পার্সোনালি জানিয়ে দিও। আমি কিন্তু তোমাদেরকে ওই রেকর্ডিংগুলো প্রোভাইড করে দেবো, বা আরেকবার গ্রুপেই প্রোভাইড করে দেবো। ঠিক আছে? তো একটা জিনিস মাথায় রাখো, যে এই সপ্তাহের মক কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকে রেডি করে নিও। ঠিক আছে? দেখ, তাহলে এই বৃত্ত সংক্রান্ত উপপাদ্য তুলনামূলক বাকি উপপাদ্যগুলোর তুলনায় একটু কঠিন। কঠিন মানে কি, একটু থিওরিটিক বা একটু বলতে পারি যে তাত্ত্বিক দিক দিয়ে বা উপপাদ্য দিক দিয়ে একটু কঠিন। তাই এই ক্লাসটা একটু ভালো করে তোমরা শুনে নাও। দেখো, বৃত্ত কাকে বলে বা সার্কেল কি জানতে হলে আমরা সেই ক্লাস 4-5-এ একটা সংজ্ঞা পড়েছি, কিন্তু আমাদের এই কম্পিটিটিভ এক্সামের সংজ্ঞার কোনো প্রয়োজনীয়তা নেই, শুধু থিওরিটিক্যালি স্ট্রং হওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে কি বলতে পারি, যে একটি চলমান বিন্দু সমতলে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে গতিশীল হলে সেই চলমান বিন্দু সঞ্চারপথকে বৃত্ত বলা হয়। এটা হচ্ছে সংজ্ঞা। তাহলে বৃত্তের কি কি জানার প্রয়োজন? বৃত্ত ছবিতে বৃত্ত দেখতেই পাচ্ছি আমরা। বৃত্তের একদম মধ্যস্থলে কি বর্তমান, কি বলে এটাকে? এটাকে বৃত্তের কেন্দ্র বলে। হ্যাঁ কি না? পরপর আলোচনা করে নি। এটাকে বৃত্তের কেন্দ্র বলে, অর্থাৎ যে স্থির বিন্দুটিকে কেন্দ্র করে চলমান বিন্দুটি গতিশীল হয়েছে সেটি হলো বৃত্তের কেন্দ্র। হ্যাঁ কি না? তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই সঞ্চার পথ পর্যন্ত যে দূরত্বটা, তাকে কি বলা হয়? মিউট করে বলো। এই দূরত্বটাকে কি বলতে পারি আমরা? ব্যাসার্ধ। স্যার ব্যাস। এটাকে ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলি। হ্যাঁ কি না? এই যে ব্যাসার্ধটাকে যদি দ্বিগুণ করা হয়, ঠিক, তাহলে সেটাকে কি বলবো আমরা? সেটাকে বলবো ব্যাস। ব্যাস। হ্যাঁ কি না? সেটাকে ব্যাস বলবো। এবার যে কোনো দিকে, যে কোনো মানে কি, যে কোনো পরিধি, পরিধি বলতে কোনটা, যে ব্ল্যাক কালারের যে একটা সঞ্চারপথ, সেটাই পরিধি। পরিধির উপরে যে কোনো অংশে দুটো বিন্দু কল্পনা করো। এই দুটো বিন্দুকে যদি কানেক্ট করা হয়, তাকে তাহলে কি বলতে পারি? তাকে আমরা জ্যা বলি। হ্যাঁ কি না? মনে মনে থাকবে এটা। তাহলে এইটা কি? এটা হচ্ছে জ্যা। তার দুটো কি? দুটো হচ্ছে ব্যাসার্ধ। এই দুটো ব্যাসার্ধ মানে কি? একটা হচ্ছে ব্যাস। হ্যাঁ কি না? এটা হচ্ছে টোটাল আমাদের কনসেপ্ট। কোনো অসুবিধা নেই। এবার একটা জিনিস মনে রাখো, এটা মনে রাখার ব্যাপার, যে কেন্দ্র থেকে পরিধির ওপর যে কোনো দৈর্ঘ্য, মানে যে কোনো দৈর্ঘ্যকে, যে কোনো, যেদিকে ইচ্ছা, তাকে আমরা কি বলি? সেটাই তার ব্যাসার্ধ। হ্যাঁ কি না? যে কোনো দিকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, ওটাকেই আমরা কি বলি? তার ব্যাসার্ধ বলি। কোনো অসুবিধা নেই। এরপর পরিধির মধ্যে যদি আমরা একটা নির্দিষ্ট অংশ নিই, ধরলাম এই দেখো, আমি লাল কালারে বলছি, লাল কালারে এখান থেকে শুরু করেছি, এইখান পর্যন্ত নিলাম। তাহলে এই পরিধির উপরে এই অংশটাকে আমরা কি বলি? এইটাকে কিন্তু বৃত্তচাপ বলি। হ্যাঁ কি না? ভালো করে মনে রাখো, এটা কিন্তু বৃত্তচাপ বলি। তাহলে বৃত্তচাপ এটা কার অংশ? এটা কিন্তু বৃত্তের পরিধির অংশ। তাহলে বৃত্তের পরিধির অংশকে কিন্তু বৃত্তচাপ বলা হয়। কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি না? এবার একটা জিনিস মনে রাখার ব্যাপার, একটু থিওরিটিক্যালি মনে রাখো, পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন অঙ্কে করব। ধরো একটা বৃত্ত হচ্ছে এইটা। বৃত্তের আমরা এইটুকু অংশটা নিলাম, দেখো যেটা হাইলাইট করেছি, এইটুকু অংশটা নিলাম, তাহলে এইটা কি পেয়েছি? এটা বৃত্তচাপ। হ্যাঁ কি না? এই অংশটা বৃত্তচাপ। তাহলে বাকি অংশটা কি? এই বাকি পার্টটা কি? এটাও তো বৃত্তচাপ। হ্যাঁ কি না? ভালো করে শোনো, এটাও বৃত্তচাপ। তাহলে একটা বৃত্তের মধ্যে যদি একটা বৃত্তচাপ নেওয়া হয় এবং সেই বৃত্তচাপটা দুটো ডিফারেন্ট দৈর্ঘ্যের হয়, দেখো দুটো দৈর্ঘ্য ডিফারেন্ট, তো তার মধ্যে মনে রাখো, যেইটা বৃহত্তর তাকে বলা হয় মেজর আর্ক, বা যাকে বাংলায় বলি অধিচাপ। কথাটা মনে থাকবে। আর যেটা ছোট তাকে বলা হয় উপচাপ, মাইনার আর্ক বা উপচাপ। একদম বেসিক বলছি, বেসিক থেকে বলছি, কোনো ডাউট থাকলে আমাকে বলো। তাহলে বৃত্তচাপ ক রকম হয়? বৃত্তচাপ হয় দুরকম। মনে থাকবে, বৃত্তচাপ দুরকম, একটা উপচাপ, একটা অধিচাপ। তাহলে একটা বৃত্তের ছোট যদি কোনো বৃত্তচাপ নেওয়া হয়, তাহলে সেটা উপচাপ। আর যেটা বাকি যে বৃহত্তর অংশটা, সেটা হচ্ছে অধিচাপ। তাহলে কখন এটা সমান হতে পারে? সমান হতে পারে তখনই যদি আমি এটা একটা ব্যাস অঙ্কন করে দিই। একটা ব্যাস অঙ্কন করে দেবো,
তাহলে ব্যাস অঙ্কন করার দরুন একটি পরিধি দুটো সমান বৃত্তচাপে ভেঙে যায়। কথাটা মনে থাকবে, দুটো সমান বৃত্তচাপে ভেঙে যায়। তখন কি হয়ে যাবে? তখন কোনোটাই উপচাপ বা কোনোটাই অধিচাপ হবে না। বলো ক্লিয়ার হলো কিনা? রেসপন্স করে প্রত্যেকে, হ্যাঁ কিনা? ক্লিয়ার প্রত্যেকে? ইয়েস অর নো? যেটুকু বললাম সেটুকু হ্যাঁ ক্লিয়ার? রূপম বোঝা গেছে? শ্রেয়সী, স্যার। শান্তনা ক্লিয়ার একদম? চল দেখো, হ্যাঁ এবার দেখো, এবার আমরা যেটা পরীক্ষা ওরিয়েন্টেড যেটা লাগবে, এতক্ষণ যেটা বললাম একটা বৃত্তির বেসিক কনসেপ্ট বা থিওরিটিক্যাল পার্টটা আমাদের জানাটা উচিত। তবু যেহেতু কম্পিটিটিভ এক্সাম, আমাদের ডিরেক্ট পয়েন্টে যেতে হবে। তাহলে ফার্স্ট নোট ডাউন করো, উপপাদ্য নাম্বার 1 বা উপপাদ্য বলে হেডিং করো, অর্থাৎ যে উপপাদ্যগুলো প্রমাণ আমরা 8, 9, 10 করেছি সেইগুলোই জাস্ট পরপর আমরা নোট ডাউন করে নেবো বৃত্ত সংক্রান্ত। বেশি নেই, 3-4টে আছে, খুব বেশি নয়। নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট। যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর, জাস্ট ভালো করে নোট ডাউন করো, তারপরে প্রত্যেকটা ব্যাখ্যা করছি। ব্যাস নয়, আচ্ছা প্রত্যেকে একটু মিউট করো, প্রত্যেকে মিউট করো। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর, কোনো জ্যায়ের ওপর, ভালো করে কথাটা লিখো তারপরে ব্যাখ্যা করছি। জ্যায়ের ওপর, জ্যায়ের ওপর কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, লম্ব অঙ্কন করা হলে, লম্ব অঙ্কন করা হলে, হলে ওই লম্ব জ্যাটিকে, ওই লম্ব জ্যাটিকে, জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। কথাটা মনে থাকবে, খুব ভালো করে লেখো। এটা কিন্তু আজকের একটা অ্যাপ্লিকেশন। আমি আগে ছবি এঁকে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে ধরো বৃত্ত একটা আঁকলাম, আচ্ছা তারা আমি এই এটা রাখছি না, আমি একটা যে বৃত্তটা আমার আঁকা আছে সেখানে আরো স্পেসিফিক্যালি বলতে সুবিধা হবে। দেখো এই বৃত্তের উপরে আঁকছি, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, হ্যাঁ কিনা? যেটা লাল কালারে আঁকছি কেন্দ্র। ব্যাস নয়, কথাটা প্রথমে উল্লেখ করা আছে, ব্যাস নয় এমন একটা জ্যা। তাহলে এমন একটা জ্যা বলতে আমি এইটা আঁকলাম, এখন নিচে বুঝতেই পারছো এক্স ওয়াই একটা জ্যা আঁকতে পারি। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, কোনো অসুবিধা নেই। আমি কি চেয়েছি? ও থেকে এক্স ওয়াইয়ের ওপর লম্ব এঁকেছি, তাহলে এটা যদি লম্ব অঙ্কন করি, লম্বটা ধরো পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে বলতে পারি যে এই পি এক্স ওয়াই কে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এক্স পি ইজ ইকাল টু পি ওয়াই। বলো বলতে পারলাম? মনে থাকবে থিওরি? রেসপন্স করবে ইয়েস অর নো, হ্যাঁ কি না? প্রত্যেকে রেসপন্স Yes, sir. করো। তাহলে ব্যাস নয় এই কথাটা কিন্তু উল্লেখ করো, কেন ব্যাস নয় কেন? একটা ব্যাস তো সবসময় কেন্দ্রগামী সরলরেখা, তাহলে কেন্দ্রগামী সরলরেখার উপর কি আবার লম্ব অঙ্কন করা সম্ভব? সম্ভব নয়। তাই এখানে কিন্তু এই কথাটা উল্লেখ করে দিয়েছি যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্বটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে, ইয়েস অর নো, হ্যাঁ কি না? হয়েছে তো? চল এরপরে উপপাদ্য নাম্বার 2, যেখানে এই যে কথাটা বললাম না, এ জাস্ট বিপরীত কথা। দেখো বোঝা যায় কিনা, লেখো নেক্সট হেডিং করো উপপাদ্য নাম্বার 2 বা নেক্সট উপপাদ্য বলে হেডিং করো। দেখো না বুঝতে পারলে আমাকে কিন্তু নিশ্চয়ই জিজ্ঞেস করে নেবে। তাহলে এইখানে কি, এখানে কি বলেছে বা এখানে কি ব্যাপার বলেছে? ব্যাস নয় এরকম কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখার জ্যায়ের ওপর লম্ব হবে। কথাটা বুঝতে পারলে? আগে লম্ব হলে সমদ্বিখণ্ডিত করবে, সেকেন্ড থিওরেমে যেটা বলছি সমদ্বিখণ্ডিত করলে তবে লম্ব হবে। তাহলে নোট ডাউন করে নাও, ব্যাস নয়। আচ্ছা একটু মিউট করো, প্রীতম একটু মিউট করবে। ব্যাস নয় এরূপ কোনো, ভালো করে নোট ডাউন করো, ব্যাস নয় এরূপ কোনো, এরূপ কেন জ্যায়ের ওপর, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর যদি, যদি বৃত্তের, যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী,
কেন্দ্রবিন্দুগামী, কেন্দ্রবিন্দুগামী, ভালো করে নোট ডাউন করবে, কোনো সরল রেখা, কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা, সরল রেখা সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরল রেখা, তবে ওই সরল রেখা কি হবে, ওই সরল রেখা জ্যায়ের ওপর লম্ব হবে। নোট ডাউন করো, ওই সরল রেখা জ্যায়ের ওপর লম্ব হবে। হয়েছে? নোট ডাউন করো। তাহলে এখানে থিওরিটা কিভাবে ব্যাখ্যা করব, এটা হচ্ছে তোমার কেন্দ্র, এটা তোমার জ্যা। তাহলে একটা সরলরেখা এঁকেছি যে দূর থেকে, যেটা কেন্দ্রগামী সরলরেখা। যদি এই সরলরেখাটা, খুব ভালো করে বোঝো, এই সরলরেখাটা যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে মাস্ট এটা পরস্পরের সঙ্গে কি হবে, 90 ডিগ্রি হবে। কথাটা বোঝা গেল? তাহলে কোনো জ্যাকে যদি কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে আগে বলা হবে সমদ্বিখণ্ডিত, তবে তারা পরস্পর কি হবে, লম্ব হবে। কথাটা ক্লিয়ার? আর আগেরটা কি বলেছিলাম, যে যদি লম্ব হয় তাহলে সেটা সমদ্বিখণ্ডিত হবে। এটা কিন্তু ভাইস ভার্সা, অর্থাৎ একটা যদি হয় আর একটাও কিন্তু একইভাবে প্রমাণিত। কথাটা রেসপন্স করে বোঝা গেছে কিনা প্রত্যেকে? মৌপিয়া বুঝতে পেরেছো? মানে স্যার একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক, মানে একটা হচ্ছে বলে আর একটা প্রমাণিত। হ্যাঁ কিনা? সৌমি ক্লিয়ার? শ্রেয়সী বুঝতে পেরেছো? রাখি, দিশা? হ্যাঁ স্যার। চল চল, তাহলে এরপর আমরা হচ্ছে অন্য একটু উপপাদ্যে যাব, নোট ডাউন করে নাও। নেক্সট হচ্ছে নোট ডাউন করে উপপাদ্য, তারপরে অঙ্কে ঢুকবো, দেখবে অঙ্কগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, সহজই রয়েছে। প্র্যাকটিস সেট দেবো, প্র্যাকটিস সেট করিয়ে আমাকে সলভ করবে। আগের দিনে মিস্টনের টপিক দিয়েছিলাম, তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? যে টপিকগুলো আমি করিয়েছি তোমরা কিন্তু একটু রেকর্ডিং দেখে রেডি করো, যদি লাইভ ক্লাসে না উপস্থিত থাকো তো। দেখো ভালো করে শুনবে। বলছিলাম স্যার মিশ্রণের কোনো প্র্যাকটিস সেট আছে? এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি আমি দিয়েছি, আমি আর তোমাদেরকে আরেকবার প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে? আমি ওকে দিচ্ছি। স্যার, একটু দিয়ে দিন। হ্যাঁ বলছি স্যার, যে জ্যাটা যেটা অঙ্কন করতে, ওটা বৃত্তের যে কোনো দিকে হতে পারে তো? অবশ্যই অবশ্যই। তুমি যদি আমি জ্যাটাকে এইখানে আঁকি, ঠিক আছে, জ্যাটা এদিকে আঁকি, জ্যাটা এদিকে আঁকি, জ্যার কোনো ব্যাপার নেই, যেন সমদ্বিখণ্ডিত করলে লম্ব হবে, লম্ব হলে সমদ্বিখণ্ডিত হবে। তার মানে স্যার সরলরেখাটা তো আমরা সেন্টারকে ছেদ করি তারপর যাবে, সেন্টারকে ছেদ করলেই তারপর তো সমদ্বিখণ্ডিত হবে। এই দেখো না, আমি সবগুলো মুছে দিলাম, এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করে, এটাতে এই সাইডে এঁকেছি। কেন্দ্রগামী সরলরেখা যদি এই জায়গাটাকে সমদ্বিখণ্ডিত করে, যেটা অন্য কালারে আঁকি, এই জায়গাটাকে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এরা পরস্পর লম্ব হবে। বোঝা গেল? কেন্দ্রগামী সরলরেখা হতে হবে। দেখো আমি বারবার বলছি কেন্দ্রগামী সরলরেখা, কেন্দ্রবিন্দুগামী। আরেকটা বলেছি কেন্দ্র থেকে, তাহলে কেন্দ্র থেকে লম্ব মানে সেটাও কেন্দ্র উপর দিয়ে যাচ্ছে, আর কেন্দ্রগামী সরলরেখা মানে সেটাও কেন্দ্র দিয়ে, মানে কেন্দ্র দিয়ে, এটা হচ্ছে কন্ডিশন। ক্লিয়ার? চল নেক্সট দেখে নাও। নেক্সট মনে রাখার ব্যাপার, যে এটা জাস্ট মনে রাখো, এটা কিন্তু অঙ্কে কাজে লাগবে, যে বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, খুব গুরুত্বপূর্ণ। নোট ডাউন করো, বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা সর্বদাই কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, মনে রাখার ব্যাপার, এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। ওকে, কিভাবে ব্যাখ্যা করব? এমন দুটো জ্যা আমি কনসিডার করব, দেখো আমি আঁকছি, এইটা হচ্ছে কেন্দ্র, জ্যা আঁকলাম, ধরো এই একটা জ্যা আঁকলাম, এটা এ বি নাম দিলাম। এই এ আর বি এর যে দৈর্ঘ্য ধরলাম, এইখানে একটা, এই দিকে এঁকেছি আর একটা অনেক দূরে, মানে ওর থেকে অপোজিট সাইডে, পাশাপাশিও নয়, এর অপোজিট সাইডে পাশাপাশিও নয়, আর একটা জ্যা অঙ্কন করলাম যার নাম হচ্ছে এম এন। আমি যদি বলি যে এম এন ইজ ইকুয়াল টু এ বি, অর্থাৎ দুটো জ্যা পরস্পর দৈর্ঘ্যে সমান, তার মানে
এই জ্যা দুটো কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করছে, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? ওকে একদম ক্লিয়ার। এই থিওরেম কিন্তু মনে রাখার ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ। বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ কি না? হুম। চল হ্যাঁ স্যার চল নেক্সট নেক্সট নোট ডাউন করবে, নেক্সট উপপাদ্য নোট ডাউন করো। তারপরে দেখবে অঙ্কে যাব, অঙ্ক আর অসুবিধা হবে না যদি উপপাদ্যগুলো পরপর আমরা মনে রাখতে পারি। দেখো এই যে উপপাদ্য আমরা নোট ডাউন করাবো এটাও কিন্তু খুব সহজ। দেখো নোট ডাউন করো যে বৃত্তের, নোট ডাউন করো বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে। আমি এক্ষুনি একই ছবির ওপর ভিত্তি করে দেখাবো। আগে লিখে নাও প্রত্যেকে, বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। লিখেছো? দেখো ছবিতে কিন্তু আমার আঁকাই আছে, ছবিতে কিন্তু আমার দুটো সমান দৈর্ঘ্যের জ্যা অঙ্কন করাই আছে। দেখে নাও তাহলে কেন্দ্রে সমান দৈর্ঘ্যের কোণ উৎপন্ন করা মানে কেন্দ্রকে আমরা অলওয়েজ ও দিয়ে রিপ্রেজেন্ট করি। দেখো যোগ করে দাও, এটা যোগ করলাম আর এটা যোগ করলাম, সরি একটু বাঁকা হয়ে গেল, এটা যোগ করলাম। তাহলে দুটো কোণ কি উৎপন্ন হয়েছে? একটা কোণ উৎপন্ন হয়েছে এ ও বি, আর একটা কোণ উৎপন্ন হয়েছে কি এম ও এন। এরা পরস্পর কি হবে বলো? এরা পরস্পর কিন্তু সমান। সমান হবে, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, দুটি সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে যেমন সমান দূরবর্তী হবে, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো, হ্যাঁ কি না? বোঝা গেছে Clear, যায়নি? এবার ওকে এই যে দুটো বললাম, আমি আর দুটোর বিপরীত লিখলাম না, দুটোর বিপরীত উপপাদ্যও সত্য, দুটোর বিপরীত উপপাদ্য সত্য। কেউ সাহস করে দুটো বিপরীত উপপাদ্য দুটো বলতে পারবে? বলো প্রথম উপপাদ্যটার বিপরীত উপপাদ্য কি হবে, যেটা প্রথমে বলেছিলাম। দেখি সাহস করে কেউ একজন বলো। বলা যাবে? দেখো আমি বলি, ভালো করে শোনো। একটি বৃত্তের দুটি জ্যা যদি কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে তাহলে তাদের দৈর্ঘ্য সমান। বলতে পারি, হ্যাঁ কি না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ কোনো আরেকবার বলি শোনো, কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করলে তাদের দৈর্ঘ্য সমান বলা চলে? হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে। একইভাবে যদি পরেরটাকে আমি ব্যাখ্যা করি, কি বলবো? একটি বৃত্তের দুটি জ্যা যদি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে তাহলে তাদের দৈর্ঘ্য সমান বলা চলে? দৈর্ঘ্য সমান। প্রত্যেকে রেসপন্স করতে হবে। না বুঝতে পারলে আমাকে বলে যে স্যার বুঝতে পারলাম না, আরেকবার বলুন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? মৌপিয়া বুঝতে পেরেছো? দিশা, প্রিয়াঙ্কা, শ্রেয়সী, সুমন ক্লিয়ার হয়েছে? রাখি হ্যাঁ স্যার। হয়েছে? দেখো এই হচ্ছে আজকের আমার থিওরেম। এই থিওরেমের ভিত্তি করে 8খানা অঙ্ক করব, এই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। এবার অঙ্ক করার জন্য আরেকটা থিওরেম আমাদের কাজে লাগে, যেটাকে আমরা ছোটবেলা থেকে জানি, যাকে আমরা পিথাগোরাসের থিওরেম বলি। পিথাগোরাসের থিওরেম কি বলেছে? যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ বলতে কি, যার একটা কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে যদি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ হয়, সেখানে এসিটাকে আমরা কি বলি? অতিভুজ বলি, হ্যাঁ কি না? এ বিটাকে কি বলি? লম্ব বলি। আর বিসিটাকে কে বলি? বিসিটাকে হচ্ছে ভূমি বলি, হ্যাঁ কি না? তাহলে এই এ বি সি কোণের যদি বি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে তিনটে বাহুর মধ্যে সম্পর্ক কি? আমরা জানি যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ব্যাস, এই ফর্মুলাটা বা এই থিওরেম কিন্তু আমাদের আজকের বিভিন্ন অঙ্ক সমাধান করার জন্য কাজে লাগবে। একটু লিখে নাও যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করতে হবে, ইয়েস অর নো? বোঝা গেছে মোটামুটি? ক্লিয়ার? চলো তাহলে অঙ্ক নিয়ে আলোচনা শুরু করি। এই 4টি উপপাদ্য ছিল বেসিক উপপাদ্য,
বৃত্তের যে অঙ্কগুলো যে করাবো এই থিওরেমের ভিত্তি করে করাবো। পরের ক্লাস অর্থাৎ এই সপ্তাহের ক্লাস যেটা মক টেস্টে আমি রাখবো না, ওই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য। ওইটা ইম্পর্টেন্ট, ওটা 2 দিন সময় লাগতে পারে, তাই এই সপ্তাহের মক টেস্টে কিন্তু আমি ওই টপিকটা রাখবো না, শুধুমাত্র এইটুকু পর্যন্তই থাকবে। আজকে আমি তোমাদেরকে রাত্রিবেলা গ্রুপে মক টেস্টের সিলেবাসটা দিয়ে দেবো। মুখে একটু বলে দিই, থাকবে লসাগু কষাগু, অনুপাত সমানুপাত, লসাগু কষাগু, অনুপাত সমানুপাত, জ্যামিতি 4টে টপিক, আর হচ্ছে আর কি মিশ্রণ। এই 4টে চ্যাপ্টার কিন্তু আমি পরীক্ষা নেব। এই টাইম পাচ্ছ এক সপ্তাহ, এক সপ্তাহের মধ্যে তোমরা রেকর্ডিং দিয়ে দিয়েছি, প্রত্যেকেই পায়, রেকর্ডিং দেখে একটু রেডি করো। ওকে, চল তাহলে আমি অঙ্কে চলে যাই। আজকের প্রথম অঙ্ক দেখো কি বলেছে। আজকের প্রথম কোশ্চেন, 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 12 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত? প্রীতম একটু মিউট করে রাখো, শুধুমাত্র মানে কথা বলার সময় আনমিউট করে আবার মিউট করে দেবো। দেখ, চেষ্টা করো প্রত্যেকে, অবশ্যই একটা কেন্দ্র আঁকা প্রয়োজন। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে আচ্ছা দেখো, এখানে একটা আমি এঁকে দিলাম, এটা কি আঁকলাম? এটা একটা জ্যা আঁকলাম, জ্যাটার নাম দিলাম এম এন। বৃত্তের কেন্দ্রের নাম কি? বৃত্তের কেন্দ্রের নাম হচ্ছে ও, হ্যাঁ কি না? কত সেমি দূরে আছে? কত সেমি দূরে আছে? 12 সেমি দূরে আছে, হ্যাঁ কি না? এই যে দূরত্বটা, এটাই তো 12 সেমি, হ্যাঁ কি না? ক্লিয়ার করবে। আর বলেছে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ বলে দিয়েছে যে 13 সেন্টিমিটার। যদি আমি এই ও এন যোগ করি বা ও এম যোগ করি, এই দুটো কি পাবো? এই দুটোই তো ব্যাসার্ধ পাবো। রেসপন্স করো হ্যাঁ কি না? এই দুটোই তো ব্যাসার্ধ পাবো। তাহলে এটা 13 সেমি, এটাও 13 সেমি। তাহলে আমরা কি পারা যাবে? পারবো করতে? একটু চেষ্টা করে দেখো দেখি পারা যায় কিনা। দেখ কিভাবে করা উচিত। তাহলে যদি আমি এই ছেদ বিন্দুটাকে এক্স ধরি, তাহলে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। যে দুটো ত্রিভুজটা দেখতে, একটা ত্রিভুজ এরকম, একটা ত্রিভুজ এরকম, হ্যাঁ কি না? তাহলে দুটোই সমকোণী ত্রিভুজ। তুমি যে কোনো একটাকে কনসিডার করো, যে কোনো একটাকে ধরো। আমি এই সমকোণী ত্রিভুজটাকে কনসিডার করছি, ভালো করে দেখো। তুমি ধরো এই সমকোণী ত্রিভুজটাকে কনসিডার করো। কোনটাকে? যেটাকে হাইলাইট করছি, দেখো এই সমকোণী ত্রিভুজটা কনসিডার করো। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরাই বলো অতিভুজ কত? ডাইরেক্ট লিখতে পারি ও এন স্কোয়ার ইজ ইকাল টু ও এক্স এর স্কোয়ার প্লাস এক্স এন স্কোয়ার, বলা চলে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। ভ্যালু বসাও পর পর। তাহলে ও এন এর ভ্যালু কত? 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এক্স এর ভ্যালু কত? 12 স্কোয়ার। আর এক্স এন এর ভ্যালু আমাকে বের করে নেওয়া প্রয়োজন। তাহলে 13 স্কোয়ার 169 ইজ ইকুয়াল টু 144 প্লাস এক্স এন স্কোয়ার। তাহলে একটা স্টেপ জাম্প করে লিখতে পারি এক্স এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 169 মাইনাস 144 ইজ ইকুয়াল টু 25, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি এক্স এন ইজ ইকুয়াল টু রুট 25 মানে 5, হ্যাঁ কি না? তাহলে এক্স এন যদি 5 হয়, ভালো করে বুঝবে, এক্স এন যদি 5 হয়, তাহলে এম এক্স এর ভ্যালু কত হবে? এক্স এন যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এম এক্স এর ভ্যালু কত? এটাও তো 5 সেন্টিমিটার, হ্যাঁ কি না? কেন 5 সেন্টিমিটার হবে দুটো? কে বলবে থিওরেমটা কি? থিওরেম হচ্ছে এটাই যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর লম্ব টানলে সেটি সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই দুটো বাহু মাস্ট ইকুয়াল। একটা 5 বেরোনো মানে আর একটা 5 বেরোনো। তুমি ধরো থিওরেম ভুলে গেছো, আর একটা পিথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করে দাও, যেখানে ও এম স্কোয়ার ইজ ইকাল টু ও এক্স স্কোয়ার প্লাস এম এক্স স্কোয়ার, সেইখান থেকে করে করে এসো, সেখান থেকে করে করে এসে সেখানেও কিন্তু এম এক্স এর ভ্যালু কত বেরোবে? 5ই বেরোবে। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত? জ্যায়ের দৈর্ঘ্য এম এন, এম এন ইজ ইকাল টু এম এক্স প্লাস এক্স এন, হ্যাঁ কি না? বলা চলে। তাহলে কত হচ্ছে? 5 প্লাস 5 ইজ ইকাল টু 10 সেন্টিমিটার। রেসপন্স করো। রূপম 5 তাড়াতাড়ি করে বলে দিয়েছো, 5 নয়। হ্যাঁ, এক খেয়ালে যাবে। বোঝা গেছে? প্রত্যেকে রেসপন্স করো। মৌপিয়া বুঝতে পারলে কিনা? রাখি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। শ্রেয়সী ক্লিয়ার? তিশা ক্লিয়ার? সুমন ক্লিয়ার? ডাল্টন বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। প্রীতম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি।
ওকে, চলো তাহলে প্রথম কোশ্চেন ক্লিয়ার, একদম সহজ ছিল, কিন্তু এখানে বৃত্তর একটা থিওরেমই কাজে লাগছে। বৃত্তর থিওরেম যদি তুমি নাও জানো তাহলে কিন্তু পিথাগোরাস থিওরেম দিয়ে এই কোশ্চেন সলভ হয়ে যাবে, হ্যাঁ কি না? চলো পরে কোশ্চেন যাই, তাহলে দেখে নাও, দেখো পারা যায় কিনা। ছবি আঁকবো, সাইডে কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি জ্যা, যদি ও এম পারপেন্ডিকুলার এবি হয়, পারপেন্ডিকুলার মিনস লম্ব এবি হয়, এবং এবি ইজ ইকাল টু 20 সেমি, এবং ও এম ইজ ইকুয়াল টু যদি 2√11 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো তো, চেষ্টা করো, দেখো কি বলেছে। আঁকি, একটু ছবি আঁকি। আগে বৃত্তের কেন্দ্র আঁকলাম, কেন্দ্রের নাম কি দিয়েছে? কেন্দ্র ও দিয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটি জ্যা, আবার এ বি এঁকে দিলাম, তাহলে এইটা এ, এইটা বি। ক্লিয়ার? প্রিয়াঙ্কার অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, ইমপ্রেসিভ প্রিয়াঙ্কা, ভেরি গুড। দেখা যাক, হ্যাঁ কি না? তাহলে ও এম লম্ব, তাহলে এইটাকে টানলাম, এইটাই তাহলে এই এ বি বিন্দুকে এম এ ছেদ করেছে ও এম। ক্লিয়ার হলো কিনা বলো? হয়েছে। এই ও এম এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 2√11। এবার যদি আমি এই ও আর বি টাচ করি, এই ওবিটা কি? তাহলে বলতে পারি ওবিটাই তো ব্যাসার্ধ, এই ওবির মান আমাকে চেয়েছে, হ্যাঁ কি না? এবার টোটাল এবি কত বলে দিয়েছে? টোটাল এবি বলেছে 20, হ্যাঁ কি না? টোটাল এবি বলেছে 20। আমরা কি জানি, যদি লম্ব হয় তাহলে এই দুটো বাহু পরস্পরের সঙ্গে সমান হয় তো, হ্যাঁ কি না? হয় কি হয় না? যদি হয়ে থাকে তাহলে দুটো বাহু কত হবে? এটাও 10 হবে, এটাও 10 হবে, হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে, না বুঝতে পারলে না? Yes, sir. টোটাল জ্যা বলেছে 20। আমরা কি জানি, লম্ব হলে জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়, তাহলে প্রতিটা যার ছোট ছোট অংশগুলো কত হবে? 10 করে হবে। তাহলে এইটা একটা কি ত্রিভুজ? এই ত্রিভুজটা কি রকম ত্রিভুজ? একটা লম্ব হয়েছে মানে সমকোণী ত্রিভুজ। সমকোণী। ব্যাস করে ফেলো, যে ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার। তাহলে ও বির ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে ও বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার। তাহলে কত হচ্ছে? ও এম এর ভ্যালু কত? 10 এর স্কোয়ার, সরি ও এম 10 নয়, ও এম হচ্ছে 2√11, 2√11 হোল স্কোয়ার মাইনাস, সরি 2 হোল স্কোয়ার প্লাস 10 এর স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে 2√11 স্কোয়ারের ভ্যালু কত? 11 স্কোয়ারের ভ্যালু কত? তাহলে 44। 11 স্কোয়ার 11 2 গুণিত, সরি 2 স্কোয়ার 4, 4 ইন্টু 11 প্লাস 100, হ্যাঁ কি না? তাহলে করলে কত হয়? 144। রুট 144 মানে 12। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 12 সেন্টিমিটার। কোনো ডাউট থাকলে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করতে হবে। একদম পিথাগোরাসের থিওরেম, তার সঙ্গে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের ছোট্ট থিওরেম কাজে লাগছে। বোঝা গেছে প্রত্যেকের? শ্রেয়সী বলো, বুঝতে পারলে কিনা? ডালটন বোঝা গেছে? রেসপন্স করবে প্রত্যেকে। মৌপিয়া ক্লিয়ার? অ্যান্সার পাচ্ছি না কিন্তু। রাখি বুঝতে হ্যাঁ, ঠিক পেরেছো? আছে স্যার। রাখি বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো, সুন্দর। আজকে তৃতীয় প্রশ্ন কি বলেছে দেখো, একদম সহজ কোশ্চেন, দেখো পারা যায় কিনা। একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার, দুটি পরস্পর সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার? দেখো পারা যায় কিনা। সমান জ্যা বলেছে, সমান্তরাল জ্যা বলেছে। আচ্ছা, সমান্তরাল জ্যা, তাহলে দেখে নাও কি করব। তাহলে এইটা যদি বৃত্তের কেন্দ্র হয়, দুটো জ্যা হচ্ছে এই একটা জ্যা, এই একটা জ্যা, পরস্পর দেখো সমান্তরাল। ওকে, এটার নাম দিচ্ছি এম এন, এটার নাম দিচ্ছি এক্স ওয়াই। তাহলে প্রথমে লিখতে পারি এম এন সমান্তরাল এক্স ওয়াই, এটা সমান্তরাল চিহ্ন। ওকে, চল একটু 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 চেষ্টা করা যাক, একটু চেষ্টা করো দেখি। তাহলে দেখো, যদি ও বৃত্তের কেন্দ্র হয় তাহলে তুমি এই যোগটা করতে পারো, এটা কি পেলাম? দূরত্ব। আবার এটা কি? দূরত্ব, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? এটা দূরত্ব পেলাম। তাহলে ধরছি এইটা হচ্ছে পি বিন্দু, এটা কিউ বিন্দু। ক্লিয়ার? এবার আমি যোগ করব এখান থেকে এখানে। ওকে, তাহলে তোমরাই বলো ও এনটা কি?
ও এনটা কি? কে বলবে? দেখে বলো, আমার চিত্র দেখে বলো, ও এনটা কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। অতিভুজ। হ্যাঁ ও সরি, হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রে বলো ব্যাসার্ধ। এবার বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ। ব্যাস যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ওটা 5। 10/2 মানে 5 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে লিখতে পারি এটা 5 সেমি, হ্যাঁ কি না? এবার বলো, সমান্তরাল যে জ্যা, এই দুটো জ্যায়ের দূরত্ব কত? এমএন এর দৈর্ঘ্য 8 সেমি, এক্স ওয়াই এর দৈর্ঘ্য 8 সেমি, বলতে পারি। ক্লিয়ার প্রত্যেকে? যদি তাই হয় তাহলে ভালো ভালো করে ভাবো, এটা তো পরস্পর লম্ব, এটা পরস্পর লম্ব, তাহলে যদি সমদ্বিখণ্ডিত করবে। ভেরি গুড, সমদ্বিখণ্ডিত। এটা সমদ্বিখণ্ডিত করে দেবে, এটা সমদ্বিখণ্ডিত করে দেবে। তাহলে যদি 8 হয় তাহলে এটা 4 হবে। ক্লিয়ার? এটাও 4, এটাও 4, হ্যাঁ কি না? আমার নিচের দিকটা দেখার দরকার নেই, ওপরের দিকে এই জাস্ট ত্রিভুজের ওপর ভিত্তি করে, যে ত্রিভুজটা আমি আঁকছি এর ওপর ভিত্তি করে তুমি বের করতে পারবে যে ওপি কত হবে, বেরোবে কি হবে? ওপির ভ্যালু কত বেরিয়েছে? কত বেরিয়েছে? 3 আসছে। ব্যাস, ভেরি গুড, পারফেক্ট। তাহলে আমরা লিখতে পারি, ডাইরেক্ট লিখতে পারি, দেখো, যে ও এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ও পি স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার। তাহলে ও এন ইজ ইকুয়াল টু, আচ্ছা ও এন দরকার নেই, তাহলে আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে ওপি। তাহলে ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এন স্কোয়ার মাইনাস পি এন স্কোয়ার। তাহলে ওপির ভ্যালু কত? ওপির ভ্যালু রুট ওভার অফ ও এন স্কোয়ার মাইনাস পি এন স্কোয়ার। তাহলে ও এন এর ভ্যালু কত? ও এন এর ভ্যালু 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। একটা স্টেপ জাম্প করে ডাইরেক্ট 3 লিখতে পারি। তাহলে এইটুকু ভ্যালুটা 3 বেরোলো, হ্যাঁ কি না? এইটুকু ভ্যালুটা 3 বেরোলো। তাহলে এই ভ্যালুটাও কত হবে? 3ই হবে, হ্যাঁ কি না? রেসপন্স না করলে বলো, না বুঝতে পারলে বলো। 3ই বেরোবে তো? কেন 3 বেরোবে? বলেছে মানে এদের কি হবে? এরা হচ্ছে পরস্পর সমান্তরাল, এদের দৈর্ঘ্য দুটো সেম। তাহলে কি হওয়া উচিত? তাহলে 3 গুণিত 2, 3 গুণিত 2, তাহলে 3 গুণিত 2 মানে কি হচ্ছে? 6, হ্যাঁ কি না? দেখো থিওরেমটা কাজে লাগলো কিন্তু। যেহেতু এদের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান মানে এরা সমদূরত্বে অবস্থান করবে। সমদূরত্ব অবস্থান করছে মানে একটা যখন 3 বেরোচ্ছে আর একটাও 3 বেরোতে বাধ্য। তাহলে টোটাল দূরত্বটা কত? টোটাল দূরত্ব 3 + 3 6, বা 3 দুগুণে 6, যাই বলতে পারি। ক্লিয়ার হয়েছে? সুমন বোঝা গেছে? শ্রেয়সী, রাখি, মোপিয়া, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সৌমি বুঝতে পারছো? রুট ফর্ম একদম ক্লিয়ার? চল সুন্দর, চল পরে কোশ্চেন কি বলেছে দেখো। এবার দেখো দুটো কিন্তু জ্যায়ের দৈর্ঘ্য ডিফারেন্ট। কি বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি জ্যায়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 16 সেমি। ওকে, ও কেন্দ্র থেকে এ বি এর লম্ব দূরত্ব 8 সেমি হলে ও থেকে সিডি এর লম্ব দূরত্ব কত? দেখি কে করতে পারে। আমি একটু টাইম দিচ্ছি, ভেবে চিন্তে একটু হোক, তো ভেবে চিন্তে হোক। দেখো তাহলে এটা দৈর্ঘ্য দুটো ডিফারেন্ট। আমি শুধু ছবিটা এঁকে দিচ্ছি। দেখো কিভাবে আঁকবো, দেখো একটা আঁকলাম, ঠিক আছে, এই জ্যাটা আঁকলাম, এই জ্যাটা হচ্ছে 12 সেমি জ্যা। ওকে, আর একটা জ্যা একটু বড় করে আঁকছি অন্যদিকে, যেটা 16 সেমি। ওকে, তাহলে দুটো জ্যা এঁকে দিলাম, একটা 12 সেমি, একটা 16 সেমি। এবার একটু চেষ্টা করে ফেলা দেখি পরপর। একটা 12 সেমি, একটা 16 সেমি। নামও দিয়ে দিচ্ছি, এটা ও, এটা হচ্ছে নাম দিচ্ছি সিডি, এটার নাম দিচ্ছি এ আর বি, একটু কমন নাম দিই, কি না? তাহলে এখান থেকে এর দূরত্বটা কি? লম্ব দূরত্বটা এটা কি? এটা হচ্ছে কিউ বলতে পারি। আবার এখান থেকে এর লম্ব দূরত্বটা কি? লম্ব দূরত্বটা পি বলতে পারি, হ্যাঁ কি না? চল তাহলে বলেছে যে, আচ্ছা না না দাঁড়াও একবার দেখে নি। দাঁড়াও একটু আমি নামটা কি ভুল হলো নাকি একবার দেখে নি, নামটা চেঞ্জ করা প্রয়োজন। দাঁড়াও দেখে নি একবার। ছোট বড়টা না না, এ বিটা ছোট হবে, সরি, এক্সট্রিমলি সরি। আমি ছোট যেটা আঁকতে চাইছি সেটা এ বি করো, ঠিকই আঁকছিলাম প্রথমে। এ বিটা ছোট করো আর সিডিটা বড় করো, কারণ সিডিটা একটু বড় আঁকা হয়েছে, ওটা 16 করাটা উচিত। আর তাহলে এইটা ও থেকে এ বির ওপর লম্ব দূরত্ব 8 সেন্টিমিটার,
তাহলে ও থেকে এবির ওপর লম্ব দূরত্ব 8 সেন্টিমিটার, তাহলে এইটা হচ্ছে 8 সেমি। ওকে, তাহলে ও থেকে সিডির লম্ব দূরত্ব এইটা কোশ্চেন মার্ক, হ্যাঁ কি না? ধরে নিতে পারি এইটা হচ্ছে সেটা 6 সেমি অ্যানসার হবে। আচ্ছা 6 সেমি বেরিয়েছে সেওসি, দেখা যাক বাকিটা চেষ্টা করো। বাকিটা ঠিক আছে, 6 সেমি অ্যান্সার পাচ্ছি আমি, নিলাম অ্যান্সারটা, বাকিটা চেষ্টা করো। এই হচ্ছে ছবিটা, এবার চেষ্টা করো, দেখো একটু চেষ্টা হোক, দেখো পারা যায় কিনা, চেষ্টা করবে। দেখো আগে বলো তো, এবির জায়গায় চলে এসো। লম্ব দূরত্ব মানে এই দুটো বাহু সমান, যদি টোটাল এবিটা ভালো করে বোঝো, টোটাল এবির দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে এইটা 6, এটা 6, হ্যাঁ কিনা? টোটাল সিডির দৈর্ঘ্য যদি 16 হয়, ভালো করে বোঝো, টোটাল সিডি যদি 16 হয় তাহলে দুটো সমান, এইটা 8 তো এটাও 8। রেসপন্স করতে হবে ইয়েস অর নো, মানে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো আমি দুটো বাহু যোগ করছি, এইটা যোগ করব আর এইটা যোগ করব। দেখো তো তোমরা দেখে ভেবেচিন্তে বলবে, দেখে ভেবেচিন্তে বলবে আমি যেটা লিখছি সেটার সঙ্গে এগ্রি করছো কিনা, যে ওবি ইজ ইকুয়াল টু ওডি হবে কি হবে না, কোনটা ওবি কোনটা ওডি, দেখো ভালো করে। ওবি ইজ ইকুয়াল টু ওডি কি হবে, রেসপন্স করবে হ্যাঁ কি না। মানে ব্যাসার্ধটা, তাই তো? হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ স্যার, একই হবে, সেম হবে। দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ওবি ইজ ইকুয়াল টু ওডি হবে। এবার দেখো একটু হাইলাইট করি তোমাদেরকে সুবিধার জন্য, এই ত্রিভুজটাকে নিয়ে তোমরা একটু এগোতে পারো। এটা একটা সমকোণী ত্রিভুজ, যার লম্ব যেন ভূমি যেন অতিভুজ বের করতে পারি। ডাইরেক্ট একটা থিওরি অ্যাপ্লাই করবো, অনেকগুলো একই ইউজ করলাম। ওবি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার করতে পারি। অনেকগুলো পরপর লিখিয়ে করেছি, একটা স্টেপ জাম্প করলাম। ওপির ভ্যালু কত, 8 স্কোয়ার, পিবির ভ্যালু কত, 6 স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 64 প্লাস 36 ইজ ইকুয়াল টু রুট 100, দ্যাট মিনস 10। তাহলে ও বি ইজ ইকুয়াল টু কত, ও বি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার বেরিয়েছে। তাহলে ও বি ইজ ইকুয়াল টু যদি 10 সেমি বেরোয় তাহলে ওডি কত বেরোবে, 10 সেমি তো বেরোবে, হ্যাঁ কি না? এবার এই ত্রিভুজটা কল্পনা করো, এই ত্রিভুজটা কল্পনা করো, এই ত্রিভুজে তুমি অতিভুজ জানো, ভূমি জানো, লম্ব বেরোবে। ডাইরেক্ট অ্যাপ্লাই করব, কিন্তু কোনো পিথাগোরাস থিওরেমের প্রথম থেকে লিখবো না। তাহলে লিখতে পারি ও কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ওডি স্কোয়ার মাইনাস ডি কিউ স্কোয়ার। তাহলে ওডির ভ্যালু কত, ওডির ভ্যালু 10, 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার 100 মাইনাস 8 স্কোয়ার 64 ইজ ইকুয়াল টু 36। তাহলে কত বেরোলো, 6 বেরোলো। তাহলে ও কিউটাই তো লম্ব দূরত্ব, ও কিউ লম্ব কত হবে, 6 সেন্টিমিটার। ভেরি গুড সেওসি, খুব কম টাইমে অ্যান্সার পেয়েছি। বাকি একটু রেসপন্স করো, বোঝা গেছে কিনা? বলছি স্যার, কোয়েশ্চেনে যেমন প্রথমটা বলে দিয়েছিল যে ও কেন্দ্র থেকে এবি এর উপর লম্ব দৈর্ঘ্য 8, তো সেক্ষেত্রে স্যার আপনি ওই যে এবির উপর যে এটা টেনেছেন ও সেন্টার থেকে, ও থেকে লম্বটা, সেটাকে স্যার ঠিক আছে 12টাকে 6 করে ভাগ, কিন্তু স্যার এখানে যে 16টাকে আপনি 8 করে ভাগ করেছেন, এখানে স্যার ও থেকে লম্ব সেটা তো বলে দেয়নি। কেন বলে দেয়নি, কেন বলে দেয়নি? লাস্ট লাইনটা পড়ো, ও থেকে সিডির ওপর লম্ব দূরত্ব কত, তাহলে ও থেকে সিডির ওপর লম্ব দূরত্ব তো আমাকে আঁকতেই হবে, হ্যাঁ কিনা? তাহলে ওটা হচ্ছে কেন্দ্র, লম্ব আঁকছি, লম্ব আঁকা মানে কি, ওটাকে সমদ্বিখণ্ডিত করে ফেলছে। দ্যাট মিন্স সিডি কে কিউ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে, ব্যাস 16কে ভেঙে দিচ্ছে 8 8। ক্লিয়ার? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, একদমই। দেখি আর কে কে অ্যান্সার করলে দেখি। আচ্ছা এই তো রূপমের অ্যান্সার পেয়েছি, প্রিয়াঙ্কা পেয়েছি, সৌমি পেয়েছি, ভেরি গুড। রাখি বুঝতে পারছো, সুমন বুঝতে পারছো, মৌপিয়া ক্লিয়ার? না বুঝতে পারলে বলবে আমাকে, হ্যাঁ কি না? চল, সুন্দর সুন্দর। আজকের পঞ্চম কোশ্চেন দেখে না পারা যায় কিনা। দেখো একদম সহজ কোশ্চেন,
একই থিওরেম উল্টো দিক দিয়ে কোশ্চেন করছে। আচ্ছা প্রীতম মিউট করো, প্রীতম মিউট করো। একটি বৃত্তের ব্যাস 30 সেন্টিমিটার, কেন্দ্রের বিপরীত পাশে 21 সেন্টিমিটার দূরে দুটি সমান্তরাল জ্যা অবস্থিত, যাদের একটির দৈর্ঘ্য 24 সেমি, অপর জ্যাটির দৈর্ঘ্য কত? দেখো একটু এঁকে দিই তোমাদের সুবিধার্থে। বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে কি রয়েছে? সমান্তরাল জ্যা রয়েছে। তাহলে সমান্তরাল জ্যা বলেছে, সমান কিন্তু বলেনি। ওকে, দেখো দুটি বিপরীত পাশে পরস্পর সমান্তরাল জ্যা। ওকে, তাহলে একটা জ্যাকে আমি এবি ধরলাম আর একটা সিডি ধরলাম। ওকে, বৃত্তের কেন্দ্রটা কি? বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। দেখো ভালো করে বুঝবে। তাহলে বৃত্তের ব্যাস বলেছে 30, তাহলে আমি ও থেকে ডি কে যোগ করতে পারি, ও থেকে বি কে যোগ করতে পারি। তাহলে বলো তো ও আর ওডি আর ওবি এরা পরস্পর কি? এরা পরস্পর সমান। ওডি ইজ ইকাল টু ওবি। এদের ভ্যালুটা কত হবে? 15 সেমি হবে। 15। কেন? এরা পরস্পর ব্যাসার্ধ। যদি ব্যাস 30 হয়, ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে হাফ হবে, 15 হবে। এটা 15, এইটা 15। ক্লিয়ার প্রত্যেকে? এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এইবার লম্ব দূরত্ব যোগ করো। এইটা লম্ব দূরত্ব, এইটা এর লম্ব দূরত্ব, এইটা। হ্যাঁ কিনা? লম্ব দূরত্ব যোগ করো। ক্লিয়ার না হলে বলবে আমাকে। হয়েছে? এবার ভালো করে শুনবো, শোনো এটা। কেন্দ্রের বিপরীত দিকে কি বলেছে? কেন্দ্রের বিপরীত দিকে 21 সেমি দূরে দুটি জ্যা পরস্পর এরকম ভাবে অবস্থান করছে। ওকে, চল করে দেখো দেখি একটু পারা যায় কিনা। দেখ, একটির দৈর্ঘ্য 24 ধরে নিতে পারি। ভালো করে বোঝো কথাটা। ধরে নিতে পারি এই সিডিটার দৈর্ঘ্য 24। ওকে, যদি সিডির দৈর্ঘ্য 24 হয়, আমাকে এবির ভ্যালু বের করতে হবে। হ্যাঁ কিনা? যেহেতু লম্ব দূরত্ব এটা ইজ ইকুয়াল টু এইটা, তাহলে এইটা 12 হলে এইটাও 12। বোঝা গেছে? তাহলে প্রথমে আমি এই ত্রিভুজটার সাপেক্ষে যদি পিথাগোরাস থিওরেম লাগাই, তাহলে এই ও এটাকে নাম দেওয়া দরকার। এটাকে নাম দাও কিউ, এটাকে নাম দাও পি। তাহলে এই পি কিউ ওটার ভ্যালু বেরিয়ে যাবে। রেসপন্স করো, বেরোবে? হ্যাঁ কিনা কিছু তো বলো। হ্যাঁ স্যার। তাহলে বের করো। বেরোবে। তাহলে কিউ ও ডাইরেক্ট লিখতে পারি, কিউ ও ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ওডি স্কোয়ার মাইনাস কিউ ডি স্কোয়ার। তাহলে ওডি কত? ওডি কত? ওডি হচ্ছে 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তাহলে 15 কত? 225, 12 স্কোয়ার 144, রুট 81। রুট 81 মানে 9। তাহলে এইটা যেটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছিলাম, এটা কত পেলাম? 9 সেমি। হ্যাঁ কিনা? এবার একটু বুদ্ধি করে বলতে পারবে? খুব ভালো কোশ্চেন কিন্তু। এই ও পি তাহলে কত হবে? দেখো, স্যার বলো বলো। স্যার স্যার বলছি অ্যান্সারটা কি 18 সেমি হবে? 18 সেমি। আমি করে দেখি। সেওসি তুমি হচ্ছে অঙ্ক হয়ে গেলে না একটু চ্যাটে অ্যান্সার দিয়ে দাও না। চ্যাটে অ্যান্সার দিতে পারবে? দেখো তিনটে ডটের উপর ক্লিক করো, ইন কল মেসেজ খুলবে, একটু চ্যাটে অ্যান্সার দিয়ে দাও। আমার দেখতেও সুবিধা হবে কে কি বললো। ওকে, চল দেখো আমরা পি বিন্দু কোনটা, কিউ বিন্দু কোনটা? এইটা কিউ বিন্দু, এটা পি বিন্দু। পি কিউ এর দৈর্ঘ্য কত? কে বলবে? স্যার ওপি কি 12? ওপি 12 হবে। ওপি 12 হবে? দেখা যাক। আগে বলো, তুমি নিজের প্রত্যেকে দেখো এটা, যে পি কিউ কত? 21 - 9। পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার। কেন? পরস্পর 21 সেমি দূরে আছে বলেছে। আবার লিখতে পারি পি কিউ মানে কি? পি কিউ মানে কিউ ও প্লাস ও কিউ। হ্যাঁ কি না? কিউ ও প্লাস ওপি ইজ ইকুয়াল টু 21। তারপরে কিউ এর জায়গায় যদি 9 বসিয়ে দিই, 9 প্লাস ওপি ইজ ইকুয়াল টু 21। তাহলে এখান থেকে ওপির মান কত পাচ্ছি? 21 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 12 পাচ্ছি। তাহলে এইটা কত পেলাম? 12 সেমি পেলাম। হ্যাঁ কিনা? এবার তোমরা এই ত্রিভুজটা ধরো। এই ত্রিভুজ যদি ধরি, তাহলে পিবিটা বের করলেই আমার ঝামেলা মিটে যাবে। এই পিবিটা। হ্যাঁ কিনা? চল তাহলে কত হবে? কি করব? পিবি স্কোয়ার ইজ ইকাল টু লিখতে পারি যে ওবি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। একটা স্টেপ জাম্প করছে, কিন্তু আমি আশা করি পিথাগোরাস থিওরেম তোমরা বুঝে গেছো, সেই ভিত্তিতে করছি। চলো তাহলে ওবি স্কোয়ার কত? 15 স্কোয়ার মাইনাস ওপি কত? 12 স্কোয়ার। তাহলে কত হচ্ছে?
225 মাইনাস 144, সেই একই রকম। তাহলে √81 মানে 9। তাহলে আমরা পিবি কত পেলাম? পিবি হচ্ছে 9 পেয়েছি। তাহলে এইটা কত হবে? এটাও 9 হবে। তাহলে অ্যান্সার কত? 9 + 9 18 অ্যান্সার। রেসপন্স করো, বোঝা গেল কিনা? হ্যাঁ কিনা বোঝা গেছে? আর এবার তুমি বলো কেন দুটো 9 হচ্ছে? যেহেতু কেন্দ্র থেকে জ্যায়ের ওপর লম্ব টানছি, মাস্ট সেই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। ক্লিয়ার হলো? রেসপন্স করতে হবে। একই ধরনের অঙ্ক কিন্তু, অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে মোটামুটি? আরে হ্যাঁ কিনা কিছু তো বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে। চল চল, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পেরেছো? ডাল্টন ক্লিয়ার? সুমন বুঝতে পেরেছো? মৌপিয়া ক্লিয়ার? রেসপন্স করবে? তাহলে পরেরটা যাবো। হ্যাঁ স্যার। চল সুন্দর, পরের কোশ্চেন দেখো কি বলেছে। দেখো বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরকম যা এবির ওপর ওপি লম্ব, বর্ধিত ওপি সি বিন্দুতে বৃত্তকে ছেদ করে। এবি ইজিক্যাল টু যদি 6 এবং পিসি ইজিক্যাল টু যদি 2 হয়, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? ইন্টারেস্টিং কোশ্চেন, ভালো কোশ্চেন। দেখো পারা যায় কিনা। ভালো কোশ্চেন, দেখো আমি ছবি আঁকা প্রয়োজন। আগে হচ্ছে বৃত্তের কেন্দ্র আঁকি। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, একটা জ্যা আঁকলাম, জ্যা হচ্ছে এবি, এবি হচ্ছে জ্যা। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয়, এবি একটা জ্যা এঁকেছি। ওপি লম্ব, তাহলে ওকে ও থেকে পি টেনে দিই, ওপি লম্ব। ওকে, তাহলে এইটা কি পেলাম? এটা হচ্ছে পি পেলাম। হ্যাঁ কিনা? এই বিন্দুটা কি বিন্দু? ভালো করে হাইলাইট করছি কালো কালার দিয়ে, এটা পি বিন্দু। এবার কি বলেছে? বর্ধিত ওপি বৃত্তকে সি বিন্দুতে ছেদ করে। তাহলে এটাকে যদি বাড়ানো হয়, তাহলে বৃত্তকে ছেদ করছে কি বিন্দুতে? বৃত্তকে ছেদ করছে সি বিন্দুতে। ইন্টারেস্টিং, বৃত্তকে ছেদ করছে সি বিন্দুতে। ওকে, তাহলে বৃত্তের ব্যাস কত? দেখি কে করতে পারে। প্রিয়াঙ্কা, শ্রেয়সী, খুব তাড়াতাড়ি করতেই হবে। যোগ করে দিলাম, দেখো পারা যায় কিনা। এবি ইজিক্যাল টু কি বলেছে? 6 বলেছে। দেখো একটু একটু কয়েকজনের অ্যান্সার চাই। আমি 3-4 জনের অ্যান্সার দেওয়ার পরে আমি করতে আরম্ভ করবো। হোক কাটাকাটি, হোক ভুল হোক, আমি ছবি এঁকে দিয়েছি, তোমরা একটু চেষ্টা করো। করে দিলে বুঝবে যে ও আচ্ছা এতটা সহজ ছিল। দেখো পারবে, পারবে। পারবে পারবে, পারতেই হবে। এখন অ্যান্সার পাইনি, 1.5 মিনিট হয়ে গেল, খুব তাড়াতাড়ি। সেই একই পিথাগোরাসের থিওরেম, সেই একই 4টি উপপাদ্য। চলো চলো চলো, দেখো শুরু করি। আগে বলো, এবি হচ্ছে 6 সেমি, তাহলে পি বিন্দুতে ছেদ করে গেছে, তাহলে এই দুটো সমদ্বিখণ্ডিত হবে? রিপ্লাই করবে, সমদ্বিখণ্ডিত হবে তো? তাহলে এইটা স্যার 6.5 সেমি। দেখা যাক। 6.5 সৌমিও বলছো, সেও বসে একটু চ্যাটে অ্যান্সার দাও না, মুখে না বলে। একটু ইনকল মেসেজে কি একটু অ্যান্সার দাও না, আমি তাহলে স্কুলে দেখতে সুবিধা হয়। আচ্ছা 3-3 বেরিয়েছে, 3-3 এটা আমি বের করতে মানে লিখতে পারলাম। দেখো তো, এটা বলতে পারি প্রীতম যে ও সি ইজিক্যাল টু ও বি রূপম বলা চলে, কারণ দুটোই কি হবে? ব্যাসার্ধ। বলা যাবে ও পি ইজিক্যাল টু ও সি বলতে পারি। দেখো এই পিসির ভ্যালুটা কত বলেছে? পিসিটা 2 বলেছে। ভালো করে দেখো, এটাকে 3 লিখলাম, পিসিটাকে 2 বলেছে। তাহলে ভালো করে একটা জিনিস বুঝে নাও, আমি ধরতে পারি যে ওপি, এই ওপির দৈর্ঘ্যটা এক্স ধরতে পারি। ওপির দৈর্ঘ্যটা এক্স। রেসপন্স করো, ওপি ইজিক্যাল টু এক্স বলা চলে? হ্যাঁ কি না? যদি ওপি ইজিক্যাল টু এক্স হয়, পিসি ইজিক্যাল টু 2 হয়, এই দুটো থেকে বলতে পারি ওসি ইজিক্যাল টু এক্স প্লাস 2। রেসপন্স করো, হ্যাঁ কি না? বলা যায়? তাহলে ওবি ইজিক্যাল টু কত হবে? এক্স প্লাস 2 তো হবে। তাহলে এখানে এই দৈর্ঘ্যটা এক্স প্লাস 2,
হ্যাঁ কি না? রেসপন্স করো, হ্যাঁ কি না? তাহলে এই হুম হ্যাঁ হুম হুম এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ারের রেসপেক্টে এক্স এর ভ্যালু বের করতে পারি। হুম আচ্ছা করে ফেলো করে ফেলো করে ফেলো। তাহলে কত হবে? বলতে পারি এক্স প্লাস টু এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার। হ্যাঁ কি না? চলো এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তাহলে অ্যাপ্লাই করলে কি হবে? আমি আশা করব তোমরা প্রত্যেকে ওটা জানো। কি স্কোয়ার হবে না 3 স্কোয়ার হবে? কোনটা হবে? হ্যাঁ, থ্রি স্কোয়ার হবে, পারফেক্ট, সরি, থ্রি স্কোয়ার হবে। থ্যাংক ইউ। তাহলে 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 9। তাহলে দেখো এক্স স্কোয়ার বোথ সাইড কেটে যাচ্ছে। তাহলে বলতে পারি যে 4 এক্স ইকুয়াল টু কত? বলো। 4x ইকুয়াল টু 5 5। হ্যাঁ কি না? এক্স 5 ইকুয়াল টু কত? হ্যাঁ 5/4। এক্স ইকুয়াল টু 5/4 পেলাম। এবার আমি ব্যাসার্ধটাকে বের করে নিতে পারবো এই ক্ষেত্রে। তাহলে এক্স যদি হয় তাহলে ব্যাসার্ধ ওসিটাও ব্যাসার্ধ ওবিটাও ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা অ্যাকচুয়ালি কত? 5/4 প্লাস 2। হ্যাঁ কি না? তাহলে 6.5 14/4। 14/4 তো হচ্ছে 8 13/4, সরি 13/4। 13/4। তাহলে 13/4টা কি পেলাম? 13/4টা কি পেয়েছি বলো? এটা পেলাম ব্যাসার্ধ পেলাম। তাই ব্যাসার্ধ এখান থেকে ব্যাস কত পাবো? ব্যাস পাবো 2 গুণিত 13/4। তাহলে 2 দিয়ে কাটলে 13/2 মানে 6.5। ক্লিয়ার হয়েছে? খুব বুদ্ধিদীপ্ত একটা কোশ্চেন ছিল। খুব ভালো অঙ্কটা। খুব ভালো কোশ্চেন, এটা দারুণ কোশ্চেন। বলো ক্লিয়ার হয়েছে কিনা? রেসপন্স করো। দেখো সহজ কোশ্চেন, কিন্তু এগুলো পারতেই হয় পরীক্ষার সময়। এই তো সৌমির অ্যান্সার, প্রিয়াঙ্কার অ্যান্সার, শ্রেয়সীর অ্যান্সার পেয়েছিলাম। মৌপিয়া বুঝতে পারছো? সুমন অ্যান্সার করো, রিপ্লাই করো আমাকে, নাহলে বুঝতে পারবো না আমি। ডালটন বুঝতে পারছো? প্রীতম ক্লিয়ার হলো? এটা পারা যাবে? হুম হুম চল হুম চল চল। নেক্সট কোশ্চেন। এটা কিন্তু একটু ছবি আঁকতে হবে, তাই আমার এখানে দেখো বৃত্তের ছবিটা আমার আঁকা নেই। দেখো কোশ্চেনটা পড়ো। এতক্ষণ যে কোশ্চেনগুলো করছিলাম তার তুলনায় একটু আলাদা, একটু আলাদা। দেখো পারা যায় কিনা। দুটি সমান বৃত্ত যাদের প্রতিটির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বি সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে কেন্দ্র দুটির দূরত্ব কত? প্রীতম একটু মিউট করো। হ্যাঁ চল চেষ্টা করো দেখি। আরেকবার ভালো করে করছি। এখানে কিন্তু দুটো বৃত্ত আঁকা প্রয়োজন, দুটো সমান বৃত্ত, এদের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে দুটি সমান বৃত্ত যাদের প্রতিটির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বি সাধারণ জ্যা এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, কেন্দ্র দুটির দূরত্ব কত? চল ট্রাই করো। একদম সহজ কোশ্চেন, একেবারে সহজ কোশ্চেন। দেখো ছবিটা আগে আঁকি। দেখো যেহেতু আমি পেন ট্যাব ইউজ করে আঁকছি, বৃত্ত হয়তো অতটা অ্যাকুরেট হবে না, তাও বৃত্ত দুটো আঁকাটা ইম্পর্টেন্ট বোঝানোর স্বার্থে। দুটো সমান বৃত্ত, খুব কেয়ারফুল যেন এমন মনে হয় যে দুর্বৃত্ত প্রায় সমান। এবার একটা ছোট হয়ে গেল, আর একটু আঁকি। দুটো সমান বৃত্ত, হ্যাঁ প্রায় এবার মনে হচ্ছে। তাহলে দুটো সমান বৃত্তর কেন্দ্র কি কি? দুটো কেন্দ্র আঁকি। তাহলে কেন্দ্র হচ্ছে ধরলাম একটা এক্স একটা ওয়াই। ওকে, পরস্পরকে ছেদ করেছে যে দুটো বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু আর বি বিন্দু। তাহলে এ বিন্দু আর বি বিন্দু এদের যে সংযোজক রেখা, এটাই দেখো দুটো বিন্দুর দুটো বৃত্তেরই জ্যা হবে তো। এবার আমাদের কোশ্চেনে বলেছে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত। দেখো এটা থিওরেম কিনা, মানে এটাই অঙ্কটা কিনা, পারা যাবে। এবার আমি দেখো কি করব। এই এই এটাকে যোগ করলাম, এ এক্স কে যোগ করলাম। এই এ এক্সটা কি গো? এই এ এক্সটা কি? এ এক্সটা ব্যাসার্ধ, হ্যাঁ কি না? তাহলে এ এক্স ব্যাসার্ধ হলে এর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। তাহলে এইটা 5 সেন্টিমিটার। রেসপন্স করো। এ বির দৈর্ঘ্য কত বলে দিয়েছে? এ বির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার বলে দিয়েছে। ভালো করে দেখো, এক্স ওয়াইটা এ বি কে লম্বভাবে ছেদ করেছে, ইয়েস অর নো? এক্স ওয়াইটা এ বি কে লম্বভাবে ছেদ করেছে।
তাহলে এই দুটো সমান। পরস্পর সমান হবে জ্যাকে। তাহলে যদি সমান হয় তাহলে 8টা হয়ে গেলে এইটা 4 হবে, এটা 4 হবে, চার। হ্যাঁ কি না? হুম, ক্লিয়ার? তাহলে একটা হুম, এইরকম একটা তোমরা ত্রিভুজ পাচ্ছ, যে ত্রিভুজটাকে ছোট করে এরকম ভাবে আঁকছি আমি, যার এইটা 5, এইটা 4, এইটা বেরোবে। তাহলে আমি বলতে পারি, ধরলাম এই মাঝখানে বিন্দুটা ও, তাহলে কি বলতে পারি যে এক্স এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ও স্কোয়ার প্লাস এক্স ও স্কোয়ার। তাহলে ডাইরেক্ট লিখতে পারি এক্স ও স্কোয়ার ইজ ইকাল টু এক্স এ স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার। তাহলে এক্স ও ইজ ইকাল টু রুট ওভার অফ এক্স এ স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। তাহলে কত হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইজ ইকাল টু √9 মানে 3। তাহলে এক্স ও মানে কত 3 বেরোলো, তাহলে এটা 3 বেরোলো মানে এটাও 3। তাহলে এক্স ওয়াই কত হবে? রেসপন্স করো, 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 6 সেমি। বোঝা গেছে না যায়নি? রেসপন্স করো। না বুঝতে পারলে আমাকে বলো যে ক্লিয়ার হয়েছে কি হয়নি। খুব ভালো কোশ্চেন এটা। বোঝা গেছে? প্রীতম বলবে, রূপম বলো, হ্যাঁ স্যার, হ্যাঁ প্রিয়াঙ্কার, মৌপিয়া, শ্রেয়সী বুঝতে ছবিটা পেরেছো? স্যার ঠিকঠাক আঁকতে পারলেই তাহলে ম্যাথ হয়ে যাবে। হ্যাঁ, ছবিটা ঠিকঠাক আঁকতে পারলেই ক্লিয়ার। ছবি। তুমি এটা বুঝতে পারবে যে এ বিটা হচ্ছে দুজনেরই জ্যা, আর এক্স ওয়াইটা দুজনেরই লম্ব। তাহলে এক্স ওয়াইটা কিন্তু এ বি কে সমদ্বিখণ্ডিত করছে। যেহেতু জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি, তাহলে আমি কি বলতে পারি, দুটো ভাগটা 4 হয়ে গেল, হ্যাঁ কি না? আর ব্যাসার্ধের রেসপেক্টে 5 সেমি বলেই দিয়েছে। তাহলে সেখান থেকে আমি একটা দৈর্ঘ্য পেলাম, একটা দৈর্ঘ্য যেটা পাবো পরেরটা তাই পাবো। তাহলে একবার 3 পেলাম, আর একবার 3 যোগ করলে কত হয়? 6। রেসপন্স করো ওপর থেকে। বোঝা গেছে কিনা? মৌলিক হুম হুম জয়েন করতে দেরি হয়ে গেল, একটু ফার্স্ট পার্টের রেকর্ডিং কিন্তু মাস্ট দেখে নিতে হবে। বুঝতে পারলে মৌলিক? আমি দিয়ে দেবো হ্যাঁ স্যার রাত্রিবেলা, অবশ্যই। আমি রাত্রিবেলা রেকর্ডিং দিচ্ছি, মাস্ট দেখে নিও, ফেলে রেখো না। এই টপিকের উপরে কিন্তু এই সপ্তাহের মক নেব। ওকে, চল ইয়েস স্যার, ইয়েস। চল আজকে শেষ প্রশ্ন। দেখো কি বলেছি, এটা একই রকম কোশ্চেন, পারা যায় কিনা দেখো। দুটি সমান বৃত্ত যাদের প্রতিটির ব্যাসার্ধ 4 সেমি, পরস্পর কেন্দ্রগামী। কি বলছে না, আর কোশ্চেনটা পড়ে নিয়ে একবার, একটু ছাড়া ছাড়া লাগছে কোশ্চেনটা। দুটি সমান বৃত্ত যাদের প্রতিটি ব্যাসার্ধ 4 সেমি, পরস্পরের কেন্দ্রগামী তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। আচ্ছা, পরস্পরের কেন্দ্রগামী তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত? পরস্পরের কেন্দ্রগামী তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত? চলো, মানে এইখানে এই ছেদটা পড়বে না আর কি, মানে এই 4 সেমির পরে দাড়িটা পড়বে, এইখানে দাড়িটা পড়বে, এইটা হবে না, এইটা হবে না, তাহলে স্পষ্ট শোনাবে। দুটি সমান বৃত্ত যাদের প্রতিটি ব্যাসার্ধ 4 সেমি, পরস্পরের কেন্দ্রগামী তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত? পরস্পরের কেন্দ্রগামী তাদের, না ভাষাটাকে ঠিক হচ্ছে, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত? আচ্ছা দাঁড়াও, এটাকে এইভাবে আঁকো। একটু 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 ভাষাটা একটু ভুলই বলেছে, যাই হোক। তো আমি ছবিটা আঁকার চেষ্টা করছি, তোমরাও আঁকো। এমন ভাবে বৃত্ত দুটো আঁকবে যেন বৃত্ত দুটো একটু সমান মনে হয় পরস্পর, তাহলে না আঁকলে কিন্তু অর্ধেকটা সলিউশন চলে আসবে ঠিক আঁকতে পারলে। দেখো দুটো বৃত্ত প্রায় সমান, দুটো বৃত্তের কেন্দ্র আঁকলাম। আচ্ছা দেখো, কেন্দ্র দুটো যোগ করছি আমি, আর এই যে ছেদ বিন্দু দিয়ে যে দুটো যাচ্ছে, এই দুটোই কি, এই দুটোই হচ্ছে সাধারণ জ্যা। তাহলে বলতে পারি এটা এক্স একটা বিন্দু, ওয়াই একটা বিন্দু, এ আর বিটা তাহলে সাধারণ জ্যা। এ বি এর দৈর্ঘ্য চেয়েছে, আর প্রত্যেকটার ব্যাসার্ধ কত বলা আছে? প্রত্যেকের ব্যাসার্ধ কত বলা আছে? প্রত্যেকের ব্যাসার্ধ বলা আছে 4 সেমি। তাহলে এটাও 4, এটাও 4। তোমাকে এখানে জিজ্ঞাসা করেছে কি, এখানে কোশ্চেন চেয়েছে এ বির ভ্যালু কত, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত। দেখো তো পারা যায় কিনা। খুব ভালো কোশ্চেন, কিন্তু খুব ভালো কোশ্চেন হচ্ছে। দেখো তাহলে যেহেতু প্রতিটির ব্যাসার্ধ 4 সেমি, আচ্ছা একটা জিনিস বলতে কি বলেছে, আচ্ছা এই যে এই কেন্দ্রগামীর একটা স্পেশাল গুরুত্ব রয়েছে, যে তারা পরস্পরের কেন্দ্রগামী। ওকে, তারা পরস্পরের কেন্দ্রগামী। তাহলে পরস্পরের যখন কেন্দ্রগামী, তাহলে বৃত্ত দুটো কি করেছে, বৃত্ত দুটোর
যে থিওরেমের যে দিক দিয়ে এবিটাই সাধারণ যায়, তাহলে এর রেসপেক্টে এই কথাগুলো বলতে পারি। ভালো করে দেখো তো, আমি কথাগুলো লিখছি, তোমরা ভালো করে দেখো। এসি ইজ ইকুয়াল টু, এসি নয়, ভুল বলছি, সি এটা মাঝখানে একটা দিন সি দেবো না, বাদ দাও। তাহলে লিখতে পারি এক্স এ ইজ ইকুয়াল টু, এক্স এ ইজ ইকুয়াল টু এ ওয়াই, বলা চলে? হ্যাঁ কি না? বলা চলে কি চলে না? আবার এক্স বি ইজ ইকুয়াল টু বি ওয়াই, বলা চলে? দুটোই ব্যাসার্ধ। মানে কি, আমি এটাকেও যোগ করছি, এটাকেও যোগ করছি, প্রত্যেকটাকে যোগ করতে পারি। হ্যাঁ কি না? পারা যায় তো? তো স্যার ব্যাসার্ধ গুলোই সমান দেখাচ্ছেন, তাই তো? ব্যাসার্ধ গুলোকেই আমি এভাবে লিখলাম, মানে বলা যায়। হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই এক্স ওয়াই যেটা আছে এটাও কি, এটাও কিন্তু যেহেতু পরস্পরের কেন্দ্রগামী বলেছে, তাহলে এই এক্স ওয়াইটাও কি, এক্স ওয়াইটাও বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান হবে। ওকে, এক্স ওয়াইটাও বৃত্তের ব্যাসার্ধের সমান। এটা কি থেকে পেলাম? এটা ভাষাটা একটু ভুল দেওয়া আছে, ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করেছে তো। এটা পরস্পরের কেন্দ্রগামী মানে এদের কেন্দ্র সংযোজক সরল রেখাটাও ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত পেলাম? এক্স ওয়াই এর দৈর্ঘ্যও 4 সেমি। হ্যাঁ কি না? তাহলে ভালো করে একটা জিনিস বুঝে নাও, এই যে ত্রিভুজটা পেয়েছি, কোন ত্রিভুজটা? এই যে ত্রিভুজটা, এটা কি ত্রিভুজ হয়ে গেল তাহলে? এই ত্রিভুজের তিনটে বাহুই পরস্পরের সঙ্গে সমান। তিনটে বাহু পরস্পরের সঙ্গে সমান হলে তাই কি ত্রিভুজ বলতে পারি? সমবাহু ত্রিভুজ বলতে পারি। সমবাহু। হ্যাঁ কি না? এরপরে দেখো যেটা হাইলাইট করছি, এই বাহুটা তাহলে কি? এই বাহুটা তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু যদি 4 সেমি হয়, তার উচ্চতা কত হবে? কেউ জানো ফর্মুলা? উচ্চতার ফর্মুলা কত? √3/2 ইন্টু বাহু। মনে করে দেখো, মনে পড়ছে কিনা? √3/2 ইন্টু বাহু। তাহলে এখানে বাহুর ফর্মুলা বসালে √3/2 ইন্টু 4, তাহলে 2√3 হবে। হ্যাঁ কি না? তাহলে ওপরের দিকের উচ্চতাটা কত? 2√3। নিচের দিকের উচ্চতাটা কত? এটাও 2√3 হবে। তাহলে এ বির ভ্যালু কত হবে? 2√3 প্লাস 2√3 বা 2√3 দুগুণে কত হবে? 4√3 হবে। অ্যান্সার। কোশ্চেনটা সহজ, কিন্তু যেহেতু পরস্পরের কেন্দ্রগামী ভাষাটা একটু কমপ্লিকেটেড, তাই তোমাদের একটু কঠিন মনে হতেই পারে। কিন্তু কঠিন মনে হলেও দেখো এটা বোঝা গেল কিনা। তাহলে এখানে যে ত্রিভুজ দুটো অঙ্কন করতে হচ্ছে, এই ত্রিভুজ দুটো কিন্তু পরস্পর সমবাহু ত্রিভুজ। কারণ সমবাহু কেন? আমরা তিনটেকেই কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে সমান। কথাটা বোঝা গেল? মানে এ এক্স ইকুয়াল টু এ ওয়াই এটা পাচ্ছি, কিন্তু এক্স ওয়াইটা যেহেতু পরস্পরের কেন্দ্রগামী, তাহলে এটার দৈর্ঘ্য কি হবে? এটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। তাই পরস্পর তিনটে বাহুর দৈর্ঘ্যই 4 সেন্টিমিটারের সঙ্গে সমান। যেহেতু 4 সেন্টিমিটারের সঙ্গে সমান সমবাহু ত্রিভুজ, আর যেখানে মাঝের ওই জ্যায়ের ওপরের অংশটা ওদের উচ্চতা বের করলাম, নিচেরটা উচ্চতা, দুটো উচ্চতার যোগফল করলাম, অ্যান্সার। রেসপন্স করবে? স্যার ওই এক্স ওয়াই যে ব্যাসার্ধ যেটা ধরলেন, কথাটা কেটে কেটে যাচ্ছে প্রীতম। এক্স ওয়াই যে আপনি বললেন যে এটাও একটা ব্যাসার্ধ, কিভাবে স্যার? না কিভাবে দেখো, এইখানে যখন দুটো মানে কেন্দ্রগামী হয়, পরস্পর যদি কেন্দ্রগামী হয়, একটু ভাষাটা একটু সমস্যার আর কি, যে দুটি সমান বৃত্ত যাদের প্রতিটি ব্যাসার্ধ 4 সেমি এবং এরা পরস্পরের কেন্দ্রগামী অর্থাৎ এদের কেন্দ্র সংযোজক সরল রেখাটা ব্যাসার্ধের সঙ্গে সমান। এইটা হচ্ছে মানে কি বলবো, থিওরেম। যদি পরস্পর কেন্দ্রগামী হয় বা কেন্দ্র সংযোজক সরলরেখা যে উৎপন্ন হয়, সেটা ব্যাসার্ধের সঙ্গে সমান হয়। ওকে, তবেই কিন্তু আমরা এইখানে এটা এই থিওরেম বা এই পার্টটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো, তবেই আমরা এই দৈর্ঘ্যটা পাবো, নাহলে কিন্তু কখনোই পাওয়া যাবে না। একটা তো বাকি তো আননোন থেকে যাচ্ছে। আগেরগুলো সলভ কিভাবে করলাম দেখতে পেলে? দুটো জানতাম, তাই তৃতীয়টা বের করতাম। এইখানে যদি এক্স ওয়াইটা আমি কি জানবো? এক্স ওয়াইটা কেন্দ্রগামী বলেছে মানে
কেন্দ্র সংযোজক সরলরেখাটাই হবে ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে সমান। ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বলেছে, মানে এক্স ওয়াইটাও 4 সেন্টিমিটার হবে। ওকে, হ্যাঁ তাহলে স্যার ওই এখানে কোশ্চেনে স্যার ওই যে প্রতিটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার না দিয়ে যদি স্যার প্রতিটির ব্যাস 8 সেন্টিমিটার দিত তাহলে একই অ্যান্সারই তো আসতো নাকি? একই, অবশ্যই অবশ্যই, অর্ধেক করতাম তো, অর্ধেক করতাম। ক্লিয়ার হয়েছে মোটামুটি? দেখো, প্রত্যেককে রিকোয়েস্ট করবো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একবার দেখে নিয়ে ফোন করতে বা জানাতে, আমি তাহলে সলভ করব। আমি মিস্টনের যে হোমওয়ার্ক দিয়েছি আর একবার গ্রুপে তোমাদেরকে প্রোভাইড করছি। মিস্টনের যে রেকর্ডিং দেখে তোমরা একটু প্র্যাকটিস সেটটা রেডি করো। আর আজকে এর রেকর্ডিং দেওয়ার পরে এই বৃত্ত সংক্রান্ত উপপাদ্যেরও প্র্যাকটিস সেট তোমাদেরকে আমি প্রোভাইড করছি, ঠিক আছে? স্যার বৃত্তের আগের 3টে ক্লাস একটু পাঠিয়ে দেবেন, এটা চতুর্থ ক্লাস। হ্যাঁ, 3টে ক্লাস পাঠাচ্ছি। 3টে ক্লাস শুধু নয়, 3টে ক্লাসের যে প্র্যাকটিস সেট, এই 3টে ক্লাসের প্র্যাকটিস সেটও পাঠাচ্ছি, ঠিক আছে? আর শুধুমাত্র অঙ্ক বলে নয়, অঙ্কর সঙ্গে প্র্যাকটিস সেটগুলো করে নাও, তো রেডি হয়ে যাবে। এই রোববার কিন্তু পরীক্ষা নেব। রোববার কিন্তু অনেকগুলো চ্যাপ্টারের পরীক্ষা আছে, যেহেতু ব্যাচ অনেকটাই এগোচ্ছে, আমায় কিন্তু ম্যাথের পরীক্ষা নিতেই হবে। ওকে, চল আজকে তাহলে, হ্যাঁ হুম, বলছি স্যার তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে দুটো মানে বৃত্তের কেন্দ্রের সংযোজক সরলরেখা তার ব্যাসার্ধের সমান হয়। এটা না, একটা হয় না, এ, হয় তাই না, তো? হয় না, হয় না, হয় না, হয় না, ওটা বলিনি কিন্তু। যখন বলা হবে যে এরকম, দেখো এখানে ভাষাটা একটু অসমাপ্ত আছে। দুটি সমান বৃত্ত যদি হয়, ভালো করে শুনবে, থিওরেমটা কি, দুটো সমান আচ্ছা। বৃত্ত হয় এবং তাদের ব্যাসার্ধ যদি কেন্দ্রগামী, মানে পরস্পর কেন্দ্রগামী সরলরেখার সঙ্গে সমান, এই কথাটা উল্লেখ নেই এখানে, পরস্পরের কেন্দ্রগামী হয়, তখন কেন্দ্র সংযোগ যে সরলরেখাটা পাবো সেটা ব্যাসার্ধের সঙ্গে সমান হবে। কন্ডিশন দুটো, একটা কন্ডিশন হচ্ছে সমান ব্যাসার্ধ, সমান, দুটো সমান বৃত্ত হতে হবে এবং তাদের সংযোজক সরলরেখাটার দৈর্ঘ্য মানে বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান হবে। এটা কিন্তু বলে দেওয়া, এটা কিন্তু কোনো থিওরেম নয়, ভালো করে বুঝে নাও। এটা থিওরেম কিন্তু বলছি না, এটা কিন্তু একটা এখানে ডেটাটা প্রোভাইড করা। এই লাইনটা একটু মানে কি বলবো, মানে একটু মিস্টেক রয়েছে এই অঙ্কটার ভাষাটায়, তো তাই বলছি। এটা কন্ডিশন একটাই, 1 নম্বর কন্ডিশন, বৃত্ত দুটো সমান হতে হবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কি, যে বৃত্তর যে কেন্দ্র সংযোগ দুটো সরলরেখা, এটা বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, তবেই কিন্তু আমরা সাধারণ জ্যায়ের দৈর্ঘ্যটা পাবো, নাহলে কিন্তু সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য পাওয়া পসিবল নয়। ওকে, ক্লিয়ার? চল চল আজকে তাহলে এতটাই থাক, তোমরা রেকর্ডিং দেখে নিও, প্র্যাকটিস একটা সলভ করে আমাকে দেখিও। চল, ওকে স্যার। ঠিক আছে, ওটাই। শুভরাত্রি স্যার।